শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রিয় শ্রোতা, শুভ সকাল। শুভ সকাল। এই যে আমরা আছি, এই সব কিছুরই কিন্তু একদিন শেষ আছে, কিন্তু সময়ের কোনো শেষ নেই, বরং আমরাই থেমে যাই আর সময় ঠিকই চলতে থাকে। যেন সময় সবসময়ই তার নিজের কথাই বলতে থাকে, সময় তার মতোই পথ চলতে থাকে। তবুও এই সময়ের হাতে আমরা সবাই বন্দী। এই যে সকাল, এই সকাল তো আমরা সময়ের কাছ থেকে পেয়েছি। আমরা চাই এই সময় সবসময় আমাদেরকে সুসময় উপহার দিক। দর্পণকে আমরা এমনই এক সুন্দর সুসময়ের উপহারই মনে করি। তাই দর্পণ আজও আমরা সবার মনের মাঝে অর্পণ করতে চাই। তথ্য, শিক্ষা, বিনোদন এই তিনকে নিয়েই দর্পণ। তাই আমরাও এই দর্পণের প্রয়োজন অনুভব করি মনে প্রাণে। শোনার ভেতর দিয়ে জানা, এই যেন দর্পণের মূল উদ্দেশ্য। জানার ইচ্ছে কম বেশি সবারই থাকে। দর্পণ আমাদের সবাইকে এই জানতে সহযোগিতা করতে চায়। আরও কিছু জানাবার আগে এবার সবাইকে জানাই প্রীতিময় শুভেচ্ছায় আমন্ত্রণ আজকের দর্পণ আয়োজনে। প্রিয় শ্রোতা, আমরা সবাই যেমন দেশে বাস করি, তেমনি বাস করি সমাজে এবং পরিবারে। আর এই পরিবার হলো আমাদের জীবনকে গড়বার প্রাথমিক শিক্ষাকেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রে আমরা আমাদের ছোটদের বেড়ে ওঠা, বড়দের ছোট থেকে বড় হওয়া। পরিবারে ভালো পরিবেশ থাকলেই আমরাও আমাদের ছোটদেরকে ভালো মতো গড়ে তুলতে পারবো, মানুষের মতো মানুষ করতে পারবো। কারণ পরিবার ও পরিবেশ হলো শেখার প্রথম পাঠশালা। এই পাঠশালাতে ছোটরা অনেক রকম শিক্ষাই পেতে পারে। তার ভেতর নৈতিকতার শিক্ষা হলো অন্যতম। আদর্শ জীবনের জন্য দরকার হয় আদর্শ পরিবার। পরিবার হলো এমন একটি জায়গা যেখানে প্রেম, ভালোবাসা আর মায়া মমতায় আমরা বেড়ে ওঠার সুযোগ পাই, যার মাধ্যমে আমাদের চারিত্রিক গুণাবলী বিকশিত হয়। এই চারিত্রিক গুণাবলীর মাঝেই আমরা নৈতিকতার শিক্ষা পাই, যা আমাদেরকে অনেক রকম দোষ থেকে রক্ষা করে। ভালো একটা পরিবার ঠিক যেন দুর্গের মতো, যে দুর্গ নৈতিকতার স্খলন থেকে রক্ষা করে ছোট বড় সবাইকে। এই দুর্গ আমাদেরকে নিরাপদ রাখে। তাই তো পারিবারিক প্রথাকে আমাদেরকে গুরুত্ব দিয়েই ভাবতে হবে। আমাদের মানবিক গুণগুলো অর্জন করতে পারি পরিবার থেকে। তাই তো নৈতিকতা শিক্ষা বা চর্চার জন্যে পারিবারিক জীবন অপরিহার্য। সমাজবিজ্ঞানীদের মতে পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের ভিত্তিপ্রস্তর। এই পরিবারেই হয়ে থাকে নৈতিক শিক্ষার হাতেখড়ি। ইসলাম ধর্মেও পরিবারকে গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। পরিবারকে সমাজ দেহের হার্টের সাথে তুলনা করা যেতে পারে। এই হার্ট যদি দুর্বল বা বিকল হয়ে পড়ে, তাহলে পুরো সমাজ ব্যবস্থাই কিন্তু বিকল হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। সমাজ জীবনের মূল্যবোধের যত অবক্ষয় ঘটছে, তার অধিকাংশের কারণ বিশ্লেষণে দেখা যায় দুর্বল পারিবারিক ব্যবস্থা। নৈতিকতার শিক্ষা সঠিক হলেই ছোটরা বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করবে। এই যে আমাদের পরিবার, এই পরিবারই হলো মানুষ তৈরির কারখানা। এখান থেকে গড়ে ওঠে চরিত্রের ভিত। তাই পরিবারের অভিভাবকদের প্রধান দায়িত্ব হল সন্তানকে ছোট থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। সন্তানের স্বভাব চরিত্র ভালো হলেই পিতামাতার সুনাম বেড়ে যায়। তাই পারিবারিক পরিমণ্ডলে নৈতিকতার চর্চাকে অব্যাহত রাখতে হবে। তাহলেই শিশুর সঠিক সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। শিশুরাই হয়ে উঠবে জাতির ভবিষ্যৎ। শ্রোতাবন্ধুরা, এবার আজকের দর্পণ সূচির কথা জানিয়ে দিতে চাই। আজ বুধবার, তাই আজও আমরা একে একে নিবেদন করব এই দিনে ই আলাপন, যুগের সাজ, যুগের পোশাক, নদী ও জীবন এবং আমাদের গান। নিশ্চয়ই আমাদের সঙ্গী হবেন এবং থাকবেন পুরো আয়োজন জুড়ে। বন্ধুরা, দর্পণের মূল আয়োজনের প্রথম নিবেদনে হল এই থিতে।
এখানেই আমরা অনেক রকম তথ্য দিয়ে থাকি। প্রথমে জানিয়ে দিই ইতিহাসে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনার কথা, এরপর বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের জন্মগ্রহণ এবং শেষে জানিয়ে দিই বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। এবার নিবেদন করছি আজকের এই দিনে পর্বটি। ইতিহাস সবসময় অতীতের কথা বলে। এই ইতিহাসের মাঝেই থাকে উল্লেখযোগ্য কিছু ঘটনা, যা হতে পারে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা অথবা আকর্ষণীয় কোনো ঘটনা। আজকের এই দিনে পর্বের শুরুতেই এমনই কিছু ঘটনার উদ্ধৃতি দেব আমরা। প্রথমেই সবাইকে নিয়ে যাব প্রশান্ত মহাসাগরের কাছে। এই প্রশান্ত মহাসাগর যিনি আবিষ্কার করেন তিনি হলেন ভাস্কো নুনেজ দা বাবোয়া, আর তিনি ছিলেন স্পেনের নাগরিক। 1513 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন। এই প্রশান্ত মহাসাগরকেই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর বলা হয়ে থাকে। ভাস্কো দা গামা হলেন একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং বিশ্ববিখ্যাত একজন পর্যটক, যিনি 15 শতাব্দীতে প্রথম সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। 1498 খ্রিস্টাব্দের 20 মে ভাস্কো দা গামা ভারতের কালিকটে পৌঁছান। বিশিষ্ট নৌ অভিযাত্রী এই ভাস্কো দা গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় এবং শেষবারের মতো ভারতে আসেন 1524 খ্রিস্টাব্দের আজকের দিনে। তিনিই প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি সম্পূর্ণ সাগরপথ পাড়ি দিয়ে ভারতে এসে পৌঁছান। পশ্চিমা বিশ্বে একসময় রাশিয়ার উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠেন একজন তরুণ সমাজতন্ত্রী। নাম ছিল তার আলেকজান্ডার কেরানস্কি। 1917 সালের আজকের দিনে তারই নেতৃত্বে রাশিয়ায় দায়িত্ব গ্রহণ করে তৃতীয় কোয়ালিশন সরকার। প্রিয় শ্রোতা, এই দিনে পর্বে ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি আজ এটুকুই। এবারে জানিয়ে দেব দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের জন্মগ্রহণের কথা। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন ঔপন্যাসিক উইলিয়াম ফকনার। 1949 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রথম জীবনে তিনি কবিতা লেখা শুরু করেন। 1924 সালে তার লেখা একটি কবিতার বইও কিন্তু প্রকাশিত হয়। এরপরে তিনি উপন্যাস লেখায় মনোযোগী হতে থাকেন। উইলিয়াম ফকনার 1897 খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় জন্মগ্রহণ করেন। লু শুন ছিলেন একজন বিশিষ্ট লেখক। তাঁকে সাহিত্য মনীষী হিসেবেও বিবেচনা করা হতো। 1881 খ্রিস্টাব্দের আজকের দিনে লু শুন চীনে জন্মগ্রহণ করেন। লু শুনের ছদ্মনাম ছিল চৌ সুরেন। তাঁকে বিংশ শতাব্দীর একজন অন্যতম চৈনিক সাহিত্যিক যেমন বলা হয়ে থাকে, তেমনি এই লু শুনকে আধুনিক চৈনিক সাহিত্যের জনকও বলা হয়ে থাকে। ওদিকে টমাস হান্ট মর্গান ছিলেন একজন জীববিজ্ঞানী। 1933 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1866 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। একজন ভূতাত্ত্বিক হিসেবে সুপরিচিত ছিলেন আব্রাহাম ভের্নার, যিনি 1750 খ্রিস্টাব্দের এই দিনে জার্মানিতে জন্মগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা বলেছি। এবার দর্পণের শ্রোতাবন্ধু আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি, আজ 25শে সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন, আপনাদের সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। এখন বলবো দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের তথ্য। প্রথমে যার কথা বলবো তিনি হলেন আব্দুল খালেক ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন চট্টগ্রাম থেকে বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক আজাদী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং প্রকাশক। 1962 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ প্রফুল্ল চন্দ্র সেন মারা যান 1990 সালের আজকের দিনে। রুশ রসায়নবিদ নিকোলাই জোভিনভ ছিলেন একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। 1986 সালের আজকের দিনে তিনি পরলোক গমন করেন। জার্মান গণিতজ্ঞ, পদার্থবিদ ও দার্শনিক ছিলেন হাইনরিখ লাম্বার্ট। 1977 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক এবং একজন খ্যাতনামা লেখক ছিলেন এরিক মারিয়া রেমার্ক। তিনি মৃত্যুবরণ করেন 1970 সালের এই দিনে। তার বিখ্যাত উপন্যাসের নাম অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। ব্যঙ্গ কবি হিসেবে বিখ্যাত ছিলেন স্যামুয়েল বাটলার। ইংরেজ এই কবি মৃত্যুবরণ করেন 1680 খ্রিস্টাব্দের আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই দিনে পর্বের আয়োজন। প্রিয় বন্ধুরা, দর্পণের এবারের পরিবেশনা আপনারা শুনবেন যুগের সাজ, যুগের পোশাক।
এই আয়োজনটি গ্রন্থনা করেছেন রশিদা খাতুন আর উপস্থাপন করছেন উপমা শিরিন। এক প্যাচে পরা শাড়ি, হাতে মোটা বালা বা চুড়ি, চুলগুলো খোঁপা করা, কখনো বা ঘোমটায় ঢাকা, আর আঁচলে এক গোছা চাবি। ছোটবেলায় আমরা অনেকেই হয়তো আমাদের নানি দাদিদের এভাবে দেখেছি। কখনো আবার সেই চাবির গোছা গাঁথা থাকতো কোমরে, হেঁটে চলার তালে তালে বাজত তা ঝুমঝুম করে। কখনো আবার পান চিবুতে চিবুতে আঁচলে বাঁধা গোছাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো। এমন সবই একসময় খুব সাধারণ দৃশ্য ছিল এই বাংলার প্রতি ঘরে। কেননা গৃহিণীর আঁচলের চাবির গোছা সে ছিল সংসারের কর্তৃত্বের প্রতীক। পুরনো দিনের অনেক নাটক, সিনেমাতেও এমন চাবির গোছা আর তা নিজ দখলে নেয়ার জন্য নানা কৌশলী দৃশ্য দেখা গেছে বহুবার। আর তাতেই বোঝা যায় যে এই চাবির গোছার সাথে জড়িয়ে আছে বাংলার নারীদের এক অন্যরকম টান। শ্রোতা বন্ধুরা, আজ তাই যুগের স্বাদ যুগের পোশাক পর্বে বলবো সেই চাবির গোছা নিয়ে নানা কথা। চাবির গোছা ইংরেজিতে যাকে বলা হয় কি রিং। অনেক স্থানে একে চাবির ছল্লাও বলা হয়। এর ব্যবহার শুরু সম্পর্কে নির্দিষ্ট কোনো ইতিহাস নেই, তবে ধারণা করা হয় প্রায় ৬,০০০ বছর আগে যখন তালা চাবির উদ্ভাবন হয়েছিল তখন থেকেই চাবির গোছার ব্যবহারও শুরু হয়েছিল। সে সময় অবশ্য প্রয়োজনীয় সব চাবিকে একসাথে রাখার জন্য গাছের শিকড়, দড়ি, মোটা সুতা দিয়ে বেঁধে রাখা হতো। এরপর লোহার রিং বানিয়ে তার মধ্যে চাবি ঢুকিয়ে রাখা হতো। শুরুতে চাবিকে এ সকল রিং বা গোছা করে রাখা হতো মূলত অফিস, আদালত বা জেলখানায়। সেখান থেকে পরবর্তীতে যখন গৃহ বা বাসস্থানেও চাবির ব্যবহার শুরু হয় তখন থেকে নারীর হাতে আসে চাবির রিং। আর বাঙালি নারীরা তো সযত্নে আটকে রাখতেন তাদের শাড়ির আঁচলে। রাজা, মহারাজা কিংবা জমিদার, নবাবদের আমলে দেখা গেছে স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি করা চাবির গোছা। সূক্ষ্ম কারুকার্যের সাথে সেখানে শোভা পেয়েছে বহু মূল্য হিরে, পান্না ও অন্যান্য রত্ন। নানা সময় নানাভাবে পরিবর্তিত হয়েছে চাবির গোছার ডিজাইন। হাতে বা আঁচলে বাঁধা থেকে শুরু করে তা পরে কোমরে গুজে রাখার মতন ডিজাইনে আবির্ভূত হয়েছে। যদিও এখন আর অতীতের মতো নিত্যদিন শাড়ির আঁচলে বা কোমরে গুজি নিয়ে কেউ ঘোরে না, বরং বর্তমান সময়ে সেই চাবির গোছা পুরোপুরিভাবে নারীদের ফ্যাশন অনুষঙ্গে পরিণত হয়েছে। এখন বিয়ের সময় কিংবা বাঙালি উৎসব যেমন পহেলা বৈশাখ, বসন্ত উৎসব কিংবা পুজো পার্বণের নানা আয়োজনে কারুকাজ করা একখানা চাবির গোছা শোভা পাচ্ছে নারীর কোমরে। নানা রকম ফেরের কারণে এ সকল চাবির গোছার দামেও আছে ভিন্নতা। মূলত শাড়ির সাথে চাবির গোছা বেশি মানানসই, তবে অনেকেই ডিজাইনের ভিন্নতা এনে লেহেঙ্গার সাথেও তা পরে থাকেন। কিন্তু কাপড়ের রং বা ডিজাইনের সাথে মানানসই না হলে চাবির গোছার সৌন্দর্য নিঃসন্দেহে ম্লান হয়ে যায়। তাই খুব ছোট্ট শৌখিন এই গয়না বা অনুষঙ্গটি ব্যবহারের আগে একটু দেখে নেওয়া দরকার যে সেটা আপনার পরিধেয় পোশাকের সাথে আদৌ মানানসই কিনা। শুনছিলেন যুগের সাজ যুগের পোশাক পর্বটি। এই যে দর্পণ আর এই দর্পণের নানান আয়োজন সবকিছুই আমাদের শ্রোতাদের খুব পছন্দের আয়োজন, কথা আমরা জানি। কিন্তু আমরা চাই সরাসরি আমাদের বন্ধুদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে জানতে, আর তা নিয়ে আয়োজন ই আলাপন। প্রিয় বন্ধুরা, এই ই আলাপন পর্বের মাধ্যমে আমরা অনায়াসে জানতে পারি শ্রোতাদের দর্পণ ভাবনা কেমন। এখনকার নিবেদনে শোনাবো এই ই আলাপন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী। দর্পণ প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলাপনে। প্রতি বুধবারের মতো আজও এসেছি আপনাদেরই পাঠানো ইমেইলের ঝাঁপি নিয়ে, আর সেখান থেকেই তুলে নিচ্ছি আজকের প্রথম ইমেইলটি। আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন ফকির শফিক হাসান টুটুল, ভাঙা ফরিদপুর থেকে। লিখেছেন, শিশির স্নাত শরতের শুভ্রতায় মোড়ানো স্নিগ্ধ সকালে সবুজ ঘাস
ঘাসের ডগায় মুক্তা ছড়িয়ে সকালটা যখন হেসে ওঠে, তখন প্রভাতী ম্যাগাজিন দর্পণ আমাদের আঙিনায় অর্পণ করে তার বাহারি আয়োজনমালা। বাহ, কি চমৎকার লিখেছেন আপনি। দর্পণের গত একটি পর্বে প্রত্নতত্ত্ব নিদর্শন নিয়ে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে বিস্তারিত বিবরণটি শুনে খুব ভালো লেগেছে। পূর্বেই ধারণা ছিল না যে এখানেও একটি ৬০ গম্বুজ মসজিদ রয়েছে। এছাড়াও গত ৫ সেপ্টেম্বর নিশাত জাহানের লেখা এবং গুলশান আরাহকের উপস্থাপনায় শেরপুরের তারানি পাহাড় নিয়ে বিস্তারিত আলোচনা এবং সংস্কৃতি ঘরে বাইরে পর্বে ইসহাক আলীর চমৎকার বর্ণনায় বিয়ের গীত নিয়ে বিস্তারিত পর্যালোচনাটি ভীষণ ভালো লেগেছে। সেদিনের শেষ নিবেদনে কবি ফয়সাল আহমেদের কণ্ঠে জীবনানন্দ দাশের কবিতাটিও আমার বেশ ভালো লেগেছে। একই সাথে গত ১১ সেপ্টেম্বর দর্পণও ভালো লেগেছে। এছাড়াও গত ১০ তারিখে প্রচারিত নতুন পর্ব অদম্য বীর খুব ভালো লেগেছে। সমবেদনা রইল বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সাইফুলের জন্য এবং তাকে জানাই লাল সালাম। এমন চমৎকার সব আয়োজনমালার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রূপালী সংস্কৃতি পর্বে সত্যের মৃত্যু নেই ছবির পর্যালোচনা শুনতে চাই। বেশ কয়েকদিনের আয়োজন নিয়ে ভালো লাগার প্রকাশ করেছেন আপনার লেখনীতে, যা পড়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো। তবে সময়ের হিসেবে একটু সংক্ষেপ করে পড়তে হলো বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আপনার অনুরোধও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। তবে একটি সংশোধনী দিচ্ছি, আর তা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মসজিদটি হচ্ছে ৭ গম্বুজ মসজিদ, ৬০ গম্বুজ না। ৭ আর ৬০ অনেক সময় শুনতে একই লাগে। আশা করি আজ পরিষ্কারভাবে বুঝে নিয়েছেন। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। পরের মেইলটি করেছেন কবির আল চপল, জীবননগর, চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, দর্পণ আমি নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠানের প্রতিটি পর্ব আমার খুব ভালো লাগে। অনুষ্ঠানের শুরুতে যে মিউজিকটা বাজানো হয় সেটা আমার শুনতে আরও বেশি ভালো লাগে। গত ৬ সেপ্টেম্বর শনিবার প্রচারিত দর্পণের প্রতিটি পর্ব আমার খুব ভালো লেগেছে। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য দর্পণ সংশ্লিষ্ট সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত দর্পণ শোনার পাশাপাশি চিঠি লিখব, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই চিঠি লিখবেন, ইমেল করবেন এবং সবসময় আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য। আফিয়া খানম জুলি, গোড়াধারী, গোপালগঞ্জ থেকে আপনি আমাদেরকে ইমেল করেছেন। লিখেছেন, শ্রোতাপ্রিয় শ্রমকণ্ঠ পর্বটি শুনে সমাজের শ্রমজীবী মানুষের প্রতিদিনের জীবন সংগ্রাম সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পেয়েছি। এই পর্বে একজন নিরাপত্তা প্রহরীর সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করছি। ৪ সেপ্টেম্বর প্রচারিত নদী ও জীবন পর্বে বাংলাদেশের নেত্রকোনা জেলা দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদী নিয়ে জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই পর্বে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম নদী নিতাই নদী সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। এছাড়া যুগের সাজ যুগের পোশাক পর্বে আমাদের নিত্যদিনের এক অপরিহার্য সঙ্গী হাতঘড়ি নিয়ে তথ্যমূলক পর্বটি বলেছেন অসাধারণ লেগেছে। এই পর্বে হাতের আংটি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আর তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের চমৎকার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। আয়োজন ভালো লাগার পাশাপাশি বেশ কিছু অনুরোধ করেছেন আপনি, সেগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। আশা করি তা বিবেচনায় থাকবে। মেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আনারুল ইসলাম, উত্তর ২৪ পরগনা, ভারত থেকে লিখেছেন, গত ৫ সেপ্টেম্বর প্রচারিত দর্পণের এই দিনে তারার সাথে কিছুক্ষণ সংস্কৃতি ঘরে বাইরে, পাহাড় ও প্রকৃতি এবং আমাদের গান পর্ব সহ পুরো আয়োজন আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে ফারজানা ছবির গ্রন্থনা এবং উপস্থাপনায় তারার সাথে কিছুক্ষণ পর্বে জনপ্রিয় অভিনেতা HM হায়দার আলীর সাক্ষাৎকার এবং পাহাড় ও প্রকৃতি পর্বে পানিহাটা তারানি পাহাড় নিয়ে প্রতিবেদন আমার দারুণ ভালো লেগেছে। আমি তারার সাথে কিছুক্ষণ পর্বে আমার প্রিয় নাট্য অভিনেত্রী ঈশিতার সাক্ষাৎকার শুনতে চাই। এছাড়া গত 18 সেপ্টেম্বরের সকল আয়োজনও অসাধারণ ছিল। আমি নদী ও জীবন পর্বে সিলেটের সুরমা নদী নিয়ে প্রতিবেদন শুনতে চাই। বাহ, আপনার ভালো লাগার কথা জেনে অনেক অনেক ভালো লাগলো। আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। তবে ইতিমধ্যে সুরমা নদী নিয়ে প্রচার করা হয়েছে কিন্তু আমাদের আয়োজন। ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি। ক্যাম্পাস কথা পর্বে বরিশালের BM কলেজ সম্পর্কে, পাহাড় ও প্রকৃতি পর্বে সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন স্পট বজিরবন সম্পর্কে এবং রসনার সাতকাহন পর্বে খুলনার ঐতিহ্যবাহী ইন্দ্রমোহনের রসগোল্লা সম্পর্কে জানতে চেয়েছেন ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদার, গোপালগঞ্জ থেকে। 17 সেপ্টেম্বর শ্রমকণ্ঠ পর্বে টাঙ্গাইলের তরুণ কৃষকের সাক্ষাৎকার ও উৎসবে বাংলাদেশ পর্বে কনসার্ট মেলা নিয়ে ব্যতিক্রমী পর্বটির জন্য ধন্যবাদ জানিয়ে ইমেল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, খুলনা থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর বিশেষ আয়োজন সহ 17 সেপ্টেম্বর প্রচারিত অদম্য বীর উৎসবে বাংলাদেশ এবং আমাদের গান পর্ব ভালো লেগেছে জানিয়েছেন আলী আহমেদ আরিফ, সাপাহার, নওগাঁ থেকে।
রূপালী সংস্কৃতি পর্বে হীরক রাজার দেশে সিনেমাটি সম্পর্কে ও তার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী সাবিলা নূরের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন তাসলিমা খানম সুমি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। 18 সেপ্টেম্বর প্রচারিত দর্পণের পুরো আয়োজন, বিশেষ করে উপমা শিরিনের উপস্থাপনায় যুগের সাজ যুগের পোশাক পর্বে মানিব্যাগ নিয়ে আলোচনাটি খুবই সুন্দর ছিল এমন মতামত জানিয়ে রসনার সাতকাহন পর্বে বাকলখানি সম্পর্কে জানতে চেয়েছেন SM সবেদ আলী কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। তার সাথে কিছুক্ষণ পর্বটি কেন প্রচার হচ্ছে না তা জানতে চেয়ে এ পর্বে দাবারু রানী হামিদের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন মোহাম্মদ সেলিম হোসেন বন্দর চট্টগ্রাম থেকে। 18 সেপ্টেম্বর গড়াই নদীর কথা ও 19 সেপ্টেম্বর পাহাড় ও প্রকৃতি পর্বে চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন জানিয়ে মেল করেছেন বিধানচন্দ্র ঠিকাদার জলের পাড় গোপালগঞ্জ থেকে। এছাড়াও দর্পণের প্রতি ভালোবাসা জানিয়ে মেল করেছেন গাজী মমিন উদ্দিন সাতক্ষীরা থেকে। ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, ইতোমধ্যে সেগুলো বিবেচনায় রয়েছে। আর সেই সাথে শ্রোতা বন্ধু, বিভিন্ন সময় বিভিন্ন পর্ব একটু থামিয়ে রাখা হয়, আবার তা নতুন করে প্রচার করা হয়, আর সেভাবে করেই আসলে আয়োজনটা সাজানো হয়ে থাকে। তাই যে পর্ব বন্ধ হয়ে গেছে বা শোনা যাচ্ছে না, ভাববেন না সেটা আর কখনো শুনতে পাবেন না। সাথেই থাকুন, নিশ্চয়ই সময় হলে আবারও তা শুনতে পাবেন। তো বন্ধুরা, এবার কিন্তু বিদায় নেওয়ার সময় হয়েছে আলাপন থেকে। আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি, আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealapon@gmail.com। বানান করে বলছি, EALAPONBBDHAKA@gmail.com। কথা হবে আগামী সপ্তাহে আবারও এই আলাপন আয়োজনে। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে এবং একই সাথে ঢাকা ও ঢাকার আশেপাশে প্রচার হচ্ছে FM 106 মেগাহার্টজে। এরই সাথে আমাদের কিন্তু রয়েছে বাংলাদেশ বেতার অ্যাপ, যার মধ্য দিয়ে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যুক্ত হতে পারেন দর্পণ আয়োজনে। দর্পণের সাথেই থাকুন এবং আপনার কথাগুলো আমাদের কাছে লিখে জানান। প্রিয়বন্ধুরা, দর্পণের এবারের নিবেদন নদী ও জীবন। জানাবো নদীর সঙ্গে আমাদের জীবনের মেলবন্ধনের কথা। লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, আর উপস্থাপনায় আছেন ফাহমিদা খান। শ্রোতাবন্ধুরা, নদী ও জীবন পর্বে সবাইকে স্বাগত। আজ একটি ছোট্ট নদীর কথা শোনাবো। যারা ভ্রমণ পিয়াসী, প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়া নিতে ঘুরে বেড়ান, তাদের কাছে হয়তো নদীটি পরিচিত মনে হতে পারে। নদীর নাম ঢ্যাপা। প্রশ্ন জাগতে পারে, এই নদীর আবার কি নদী আছে? হ্যাঁ, আছে শ্রোতা, এরকম জানা অজানা অনেক ছোট বড় নদী প্রবাহমান আছে বাংলার বুকে। তবে কালের বিবর্তনে বাংলার মানচিত্র থেকে ইতোমধ্যে হারিয়ে গেছে বেশ কয়েকটি নদী, আরও বেশ কয়েকটি আছে মৃতের তালিকায়। যা হোক, ঢাপা নদীর কথা বলছিলাম। দিনাজপুরের খানসামা উপজেলায় দুভাগ হয়ে করতোয়া নদীর একটি শাখা আত্রাই নাম নিয়ে চলে গেছে, আর দক্ষিণে ঢাপা নাম নিয়ে আরেকটি শাখা নদী চলে যায় দক্ষিণ পশ্চিমে বীরগঞ্জের দিকে। পশ্চিমে বীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঢাপা দিনাজপুর সদর ও কাহারোল উপজেলার পার বিরল দিনাজপুরের উপজেলা সীমান্তে মিলিত হয়ে পুনর্ভবা নদীর সাথে। ইতোপূর্বে বীরগঞ্জ উপজেলার পাশ দিয়ে ছোট ঢেপা নামে নদী এসে মিশে ঢেপায় এবং ছোট ঢেপা ও মূল ঢেপা মিলিত হয়ে ঢেপা নাম নিয়ে অগ্রসর হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাতগাঁও ব্রিজ এই ঢেপা নদীর উপরেই নির্মিত। কাহারোল উপজেলার মধ্যে বিখ্যাত টেরাকোটা স্থাপত্য কান্তজু মন্দির ও নয়াবাদ মসজিদ এই ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত। উত্তরবঙ্গের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের বাম পাশে কান্তজু মন্দির আর ডান পাশে মালভূমির মতো উঁচু ও বিস্তৃত কাজীর ভিটা নামক ঐতিহাসিক স্থান। বলা হয়, সুলতানি শাসনামলে এখানে বিশাল নগর বা স্থানীয় রাজধানী ছিল। ঢেপা নদী আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও বর্ষাকালে প্রমত্তা রূপ ধারণ করে। বীরগঞ্জ অংশে এর ভাঙন তীব্রতা ব্যাপক হয়ে ওঠে, ফলে অনেক কৃষিজমি বসতভিটা বিলীন হয়ে যায় প্রতি বছর।
এত কিছুর পরেও ঢেপা নদী অত্র অঞ্চলের মানুষের জীবন জীবিকার ব্যাপক ভূমিকা রাখছে। কৃষিক্ষেত্রে এর পানি ব্যবহার হয়ে থাকে। শরতে সাদা কাশফুল এবং নৈসর্গিক দৃশ্য কেড়ে নেয় রোমাঞ্চপ্রিয় মানুষের হৃদয়। বীরগঞ্জ পৌরসভা এবং দিনাজপুর শহর ঢেপা এবং ঢেপা পুনর্ভবার মিলিত প্রবাহের তীরে অবস্থিত বড় শহর। ঢেপা নদীর অববাহিকা হচ্ছে প্রাচীন ভূমির নদীবিধৌত ফসলের উপযোগী উর্বর কৃষি এলাকা। এই নদীখাতে বেশ কয়েকটি বড় বিল ও পতিত ধারা স্থানীয় আবহাওয়াকে করে রেখেছে খুবই নমনীয়। শ্রোতা বন্ধুরা, দিনাজপুরের কান্তজিউ মন্দির ঘুরতে গেলে ঢেপা নদীটির কথা মনে রেখে দেখে আসতে পারেন আপনিও, কেননা নদী হচ্ছে বাংলার প্রাণ। এই নদী বাংলাকে গড়েছে যুগে যুগে। তাই বাংলার ঐতিহ্য নদীকে বাঁচিয়ে রাখতে সবচেয়ে প্রয়োজন জনসচেতনতা। প্রিয় বন্ধুরা, দর্পণের আমাদের গান আয়োজনে আমরা সবাই শুনবো এখন একটি আধুনিক গান। গানটির রচয়িতা নুরুল ইসলাম মানিক, আর সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী, আর গানটি কণ্ঠে ধারণ করেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। সাথে ঘর সাজাতে, ও তোমার সাথে ঘর সাজাতে এলো কোন অচিন পাখি। বলো না নিরজনে, বলো না কানে কানে, বলো না নিরজনে, বলো না কানে কানে, তুমি তার নাম রেখেছো কি? ও পাখি, পরাণ পাখি। পাখি সবারই দেয় যে ফাঁকি, নাম যার ভালোবাসা, নজর যে সর্বনাশা। সে কি সেই দুষ্টু পাখি সবারই দেয় যে ফাঁকি, নাম যার ভালোবাসা, নজর যে সর্বনাশা। সে পাখি বুকে এসে ঠাঁই নিয়েছে কি? সে পাখি বুকে এসে ঠাঁই নিয়েছে কি? ঠাঁই নিয়েছে কি? ঠাঁই নিয়েছে কি? ও পাখি। শ্রোতা বন্ধুরা, গানের সুরে সুরে এবার বিদায়ী পথ ধরবো। তবে বিদায়ের আগে বলতে চাই, সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন সুস্থ থাকার জন্য। এবার একবারে শেষ কথার উচ্চারণে জানাই, আজকে দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি মোহাম্মদ জসিমউদ্দিন। প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী, আর দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান। সবার জন্য রইল শুভ কামনা, শুভ বিদায়।